দেখো, প্রথম আছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ। এটা একটা চ্যাপ্টার। 2 নম্বর আছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এবং হচ্ছে শতকরা লাভ ক্ষতি। 3 নম্বর আছে পার্টনারশিপ, মানে হচ্ছে অংশীদারি কারবার। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে মিক্সচার। এটা আবার ভীষণ ইম্পর্টেন্ট, মিক্সচার থেকে সেইভাবে প্রশ্ন আসেনি, এবার আসতে পারে, মানে আসবেই ধরে রাখো একটা। 5 নম্বর হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্টিম, পাইপ অ্যান্ড সিস্টেম। 6 নম্বর হচ্ছে অ্যাভারেজ। 7 নম্বর হচ্ছে রেশিও প্রপোর্শন। এবার 8 নম্বর চ্যাপ্টার যেটা আছে রেক্টাঙ্গেল, পরিমিতি থেকে কি আসবে, রেক্টাঙ্গেল, স্কোয়ার, রেক্টাঙ্গেল এবং হচ্ছে তোমার স্কোয়ার, ঠিক আছে। আর সেই সঙ্গে যে স্ফিয়ার, এই দিনটা করে রাখতে হবে পরিমিতি চ্যাপ্টারের মধ্যে। আর 9 নম্বর যেটা চ্যাপ্টার নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, তারপরে হচ্ছে কোঅর্ডিনেট নিরসন বা সূচক। এটা ফর মিসলেনিয়াস লিখেছে, মানে মিসলেনিয়াস এক্সামের জন্য ওখানে সব ধরনেরই আসে, এরকম দিয়ে অঙ্ক দিয়েও ডেসক্রিপটিভ ওরা দিয়ে দেয়। এবার এসআই এর ক্ষেত্রে এতদিন পর্যন্ত ওই জায়গা থেকে আসেনি, বা হচ্ছে অ্যালজেব্রা পার্ট থেকে আসেনি, কিন্তু আসবে না তার কোনো গ্যারান্টি নেই। দেখা যাচ্ছে যে সবই প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তখন যে ফরম্যাটে হচ্ছে একটু অন্যরকম চ্যাপ্টার গুলো থেকেও দিল, সেখানে না কুড়িয়ে রাখবো। কিন্তু এই প্রথম 1 থেকে 6টা যে চ্যাপ্টার আছে, 7খানা, এই 7টা চ্যাপ্টার থেকে হচ্ছে অঙ্ক করে যাওয়ার সম্ভাবনা বেশি। এবার প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে বলছি যে সেই সমস্ত চ্যাপ্টার থেকে একটা একটা করে আসবে ধরো। তাহলে প্রথমে আজকে দেখো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো। নিয়মাবলী কি হচ্ছে যে সরাসরি কোনো সূত্র প্রয়োগ না করাই ভালো। সরাসরি সূত্র প্রয়োগ না করা ভালো মানে, যেমন আমরা জানি, প্রথমে হয়তো আমরা জানি PTR/100, ঠিক আছে, এরকম করে লিখে করা যাবে না। কারণ কি, কোথা থেকে আসছে সূত্রটা, কি বৃত্তান্ত, সেটা না বলে শুধু I=PTR/100, ডেসক্রিপটিভ কনসেপ্ট মানে হচ্ছে ডেসক্রিপটিভ ভালোভাবে বোঝান। যদি তুমি ধরো প্রথমে একটা মাধ্যমিকের স্টুডেন্টকে অঙ্ক ম্যাথ করাচ্ছ, তুমি বললো দেখো আমরা জানি I=PTR/100, আই মানে হচ্ছে সুদ, পি মানে হচ্ছে আসল, টি মানে হচ্ছে সময়, আর মানে হচ্ছে সুদের হার, তাই বলে। যারা কমা মানের স্টুডেন্ট, অ্যাভারেজ মানের স্টুডেন্ট, যারা বা একটু ভীতু, তারা কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু একটা ভালো স্টুডেন্ট তোমাকে জিজ্ঞাসা করবে কি করবে না, যে স্যার এটা কোথা থেকে পেলাম, বা কেন এই সূত্রটা করব। এমনি এমনি তো না, এই যে হঠাৎ করে ও মাথায় এলো আমার যে সরল সূত্র স্যার অঙ্ক করবো, তো I= এটা, এই সূত্রটা বসিয়ে দিই, চল এই সূত্র দিয়ে অঙ্ক করি, তা তো নয়। এর পেছনে লজিক আছে। তো সেটাই হচ্ছে তোমাকে বলতে হবে, কারণ একটা ধরো মাধ্যমিকের সিলেবাসে যখন অঙ্ক করে দেওয়া থাকে, তখন ওই I=PTR-টা প্রথমে আগে প্রমাণ করে দেয়, দিয়ে অঙ্ক স্টার্ট করে। কিন্তু আমাদের পরীক্ষার সময় যে কোনো একটা ম্যাথ করতে হবে, যে কোনো একটা ম্যাথ করতে হবে। ওরা তো একবার স্টার্ট করে দিলে, সূত্রটা বলে দেয়, তারপর থেকে তখন ম্যাথ থাকে, তখন আর এক্সপ্লেন করে না। কিন্তু আমাদের এখানে একটাই ম্যাথ থাকবে, তাই একটা ম্যাথের আগে আমাকে ওখানে সূত্রটা বলতে হবে। কেউ যদি ঐকিক নিয়ম ধরে করো, তাহলে সূত্র করার দরকার নেই, ঐকিক নিয়মও করতে পারো। 2 নম্বর আছে স্টেপ জাম্প করবে না, ঠিক আছে। স্টেপ জাম্প করবে না যখন কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে হোক বা সমীকরণ হবে, তখন স্টেপ জাম্প করবে না, মানে পরপর মনে হবে যে আমি ধরে তো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, ডাইরেক্ট করে দিতে পারছি, তাও স্টেপ জাম্প করবে। মানে কথাতেই আছে, ধরো 5x + 20 = 30, পরের লাইনে হয়তো ডাইরেক্ট x = 10 - 5 করে দিলে তা করবে। মানে 5x = 30 - 20, 5x = 10, x = 10/2, তবেই এই স্টেপ জাম্পের কথা বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে অজানা রাশি বের করতে এক্স ধরাই ভালো। কোনো একটা অজানা রাশি আছে যেটা তুমি বের করতে পারছো না বা বের করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এক্স ধরে করাটাই বেশি ভালো। তারপরে 4 নম্বর হচ্ছে যে কোনো অ্যালিগেশন বা হচ্ছে শর্ট মেথড অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। এই একটা সংখ্যা থাকে, এই একটা সংখ্যা থাকে, মাঝে একটা সংখ্যা থাকে, ডিফারেন্স বের করে দিই, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যালিগেশন মেথড, এই অ্যালিগেশন মেথড কি করতে করা যাবে না। এরকম এর আগে KPSR এ হয়েছিল, মানে এতটাই কি ব্যাপার জানি না, কিভাবে পাস করেছিল না কি ব্যাপার। তো এরকম সব ম্যাথ ডেসক্রিপটিভে দেখছি ওরকম ভাবে করেছে। তো বলছে এরকম ভাবে হবে না স্যার, বলছে জানি না আমি, এরকম ডেসক্রিপটিভ কেমন করে করতে হয় কি বলছে। তো যাই হোক, হয়তো এরকম এফেক্টে হতে পারে যে সেন্ট্রালের জন্য অনেকে খাটে ফাটে, সেই ব্যাপারটা হতে পারে। আর বলছে ক্যালকুলেশনের জায়গা হচ্ছে ক্লিন রাখা উচিত, ক্যালকুলেশনের জায়গা সেখানে হচ্ছে বেশি কাটাকুটি না করে, যদি মনে হয় যে ধরো বেশি যদি জটিল হয় তাহলে রাফে করে দিতে পারো, বা ছোটখাটো ধরো এরকম আছে 20 × 10/5। তো এই ক্ষেত্রে এই ডিজিট ফিজিট এরকম করে কেটে দেওয়া দরকার নেই।
জাস্ট এরকমই রাখো 20 × 10/5 হিসেব করে তুমি বুঝতে পারছো 4×5 = 20 হচ্ছে, বা 200/5 মানে হচ্ছে 40। ঠিক আছে, জাস্ট এইভাবে লিখো, ডিজিট যে কেটে যাচ্ছে সেই ডিজিটকে কাটার দরকার নেই। এবার তাহলে দেখো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বললাম, যে মাধ্যমিকের পুরোনো বইয়ে বা মাধ্যমিকের এখনকার বইয়েও দেখবে যে ঐকিক নিয়ম ধরে, ঠিক আছে, ঐকিক নিয়মের প্রসেস ধরে করা করতে পারো, কিন্তু আমার মনে হয় যে ওটা না করে সূত্র ধরেই করবো, কিন্তু সূত্রটা প্রথমে আগে বলতে হবে। আমি আগে প্রথমে ডিটেল সূত্রটা বলছি, তারপরে অঙ্কের ক্ষেত্রে কতটুকু শর্টে লিখবে সেইটুকুই বলছি। যে সিম্পল ইন্টারেস্ট কি হয়, যে 100 টাকা, ঠিক আছে, 100 টাকার ধরি বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, 1 টাকার 1 বছরের 100 টাকা, আর পি টাকার 1 বছরের সুদ PR/100 টাকা, আর পি টাকার টি PRT/ হচ্ছে 100 টাকা। তাহলে অতএব সরল সুদ I = PRT/100, এটা হচ্ছে সরল সুদের সূত্র। পরীক্ষার সময় যখন যে অঙ্ক করবে এতটা না লিখলেও হবে, যেটা অঙ্ক শুধু আমি এইটুকু করবে যে আমরা জানি 100 টাকার 1 বছরের সুদ আর টাকা হলে, 100 টাকার 1 বছরের সুদ আর টাকা হলে পি টাকার টি বছরের সরল সুদ I = PTR/100। অতটা এক্সপ্লেন দরকার নেই। এটা বলে একটাই তো ম্যাথ থাকবে সিম্পল ইন্টারেস্টের উপরে, দিয়ে এটা বলে তুমি অঙ্ক শুরু করবে, মানে এইটুকু লিখলেই হবে। আমি এটা পুরোটা এক্সপ্লেন করার জন্য প্রথমটুকু এটুকু লিখেছি। তো কম্পাউন্ড ইন্টারেস্টে যখন ম্যাথ আসবে তখন তখন বলবো, এখন আগে সিম্পল ইন্টারেস্টেরটাই করে নিই। যে প্রথম অঙ্ক আছে, যে বার্ষিক 12% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা রেখে 5 বছর পরে সুদ সমেত 4,800 টাকা পান। তাহলে তিনি কত টাকা রেখেছিলেন? তাহলে সেম আমি প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, যে 100 টাকার 1 বছরের সুদ আর টাকা হলে পি টাকার টি বছরের সরল সুদ I = PTR/100। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। তাহলে 12% আছে, এবার যেটা যেটা দেওয়া আছে, মানে সুদের হার R = হচ্ছে 12%। কিছু টাকা রেখেছিল, মানে ওটা আমাকে বের করতে হবে 5 বছর পরে, মানে সময় T = 5 বছর, সুদ সমেত 4,800 টাকা পাওয়া যায়, ঠিক আছে, সুদ সমেত 4,800 টাকা পাই। তার মানে ওটা সুদ সমেত মানে ওই টাকাটা কি, ওই টাকাটা হচ্ছে সুদ আসল। তাহলে ওটা এখন কিছু লিখবো না। তাহলে তিনি কত টাকা রেখেছিলেন, ধরি x টাকা রেখেছিলেন, বা ধরি এখানে আসল, ধরি আসল P = x টাকা। তাহলে 1 থেকে পাই সুদ I = P এর মান হচ্ছে x, আর সূত্র লিখবো না, কারণ 1 থেকে পাই এখানে লেখা আছে, P এর জায়গাতে হচ্ছে x, T এর মান হচ্ছে 5, R এর মান হচ্ছে 12%, বাই হচ্ছে 20। এই সমীকরণের পাশে কোনোদিন টাকা লিখতে হয় না,
ঠিক আছে, সমীকরণের পাশে কোনোদিন টাকা লিখতে হয় না। এই জায়গাতে যে ক্যালকুলেশনটা বলছি ওইখানে ফ্রেশ রাখবে। যদি মনে হয় যে তুমি ক্যালকুলেশনটা করতে পারছো না মুখে মুখে, তাহলে পাশে ওখানেই পাশে রাফ বলে করে নাও। তাহলে হচ্ছে 5 20 আর 4 দিয়ে কাটলে 3 4 12 4 5 20, মানে হচ্ছে 3/5, মানে হচ্ছে 3x/5। তাহলে এটা যেটা আমার বের হলো সেটা কি সুদ বের হলো। এবার বলেছে অঙ্কে কি যে 5 বছর পরে সুদ সমেত 4,800 টাকা পাই। তাহলে শর্তে তোমার সুদ হলো 3x প্লাস আসল ওদিকে হচ্ছে এক্স, এই দুটো যোগফল মানেই হচ্ছে 4,800 টাকা। তাহলে 8x = এটা যেমন দেখো 6 8 48 600 হবে, 600 আর 5 গুণ করলে পড়ে হচ্ছে 3,000। ঠিক আছে, ডাইরেক্ট এখানে লিখে দাও 3,000 দিয়ে উত্তরটা অবশ্যই লিখে দিতে হবে। কি জানতে চেয়েছে আমাদের, যে তিনি কত টাকা রেখেছিলেন। তাহলে অতএব ব্যক্তিটি 3,000 টাকা রেখেছিলেন। পরে দেখো যে এক ব্যক্তি 1 জানুয়ারি ব্যাংকে 2,500 টাকা রেখে 9 মাস পরে 1,000 টাকা তুলে নেয়। বার্ষিক সরল সুদের হার 4% হলে বছরের শেষে হয়েছে মোট কত টাকা সুদ পাবে, বা বছরের শেষে সে মোট কত টাকা সুদ পাবে। এই যে ব্যাপারটার ক্ষেত্রে দেখো যে আমাদের টি মানে যেটা সময়, সেটা সব সময় কি হবে, বছরে কনভার্ট হবে। যদি তোমাকে দেখো যে মাস হিসাবে উল্লেখ করে দিচ্ছে, তাহলে কি হবে, যত মাস বলবে তত বাই 12 হবে, 12 মাসে 1 বছর যেহেতু। আর যদি দিনের কথা বলে তাহলে হচ্ছে যত দিন বলবে তত বাই 365 দিন হবে। এবার কখন আমরা কি করব, ধরো তোমাকে ডেটটা আলাদা আলাদা দিচ্ছে, মানে বললো যে 1 জানুয়ারি থেকে হয়তো তোমাকে বললো 7ই জুলাই পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে এই 1 আর 7 এই তারিখ কিন্তু আলাদা আছে। তখন আমরা কি করব, ডে কাউন্ট করব, অর্থাৎ জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস হচ্ছে লিপ ইয়ার কিনা দেখবো, তাছাড়া নর্মাল হচ্ছে 28 দিনে হয়, ওইভাবে দিন করে যোগ করবো দিয়ে 365 দিয়ে ভাগ করব। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ধরো 1 থেকে 2 তারিখ পর্যন্ত মানে কি একদিন হয়। তাই সেই কারণে যদি 7ই জুলাই যদি বলে লাস্টের টা আমি কি কাউন্ট করব, 6 যোগ করব। যদি এই অঙ্কটা এখানে নেই, কিন্তু আমি বলে রাখলাম, যদি ধরো এখন যদি সেই অঙ্ক না পাই, তো করার সময় এটা মনে রাখতে হবে তোমার। কিন্তু আবার যদি এরকম বলে যে 1 জানুয়ারি থেকে 1 এপ্রিল, যদি ডেট সেম থাকে, তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস আছে, তখন ওটাকে আমি দিন যোগ করবো না, তখন 4 মাস লিখবো, মানে 4/12 বছর, মানে 1/3 বছর। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কি বলছে অঙ্কটায়, যে এক ব্যক্তি 1 জানুয়ারি ব্যাংকে 2,500 টাকা রেখে 9 মাস পরে 1,000 টাকা তুলে নেন। আমি তাহলে স্বভাবতই যে জিনিসটা করতে হয় আগে সেটা আমি লিখে রাখছি। ঠিক আছে, লিখে নিচ্ছি। যে আমরা জানি 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে টাকার বছরের সরল সুদ PTR/100। 1 নম্বর সমীকরণ। তাহলে 1 জানুয়ারি ব্যাংকে 2,500 টাকা রেখেছে, মানে আসল পি স্যার, মানে ওই হচ্ছে যে 1 বছরের সরল সুদ লিখছেন, ওখানে ডট ডট দেওয়া যাবে নিচ দিয়ে? একটা লাইনে তো লিখছো, লিখে দেবে। ঠিক আছে, এখানে তো ঐকিক নিয়মে পরপর আগেরটা প্রথম যখন প্রমাণ করে দেখালাম সেরকম করে করলে পড়বে। যখন প্রমাণ দেখিয়েছিলাম তখন নিচে ডট ডট দেবে, কিন্তু এখানে দুটো লাইনই করছে তাই ডট ডট দেবে না। আসল পি মানে হচ্ছে 2,500 টাকা, 9 মাস পরে বলেছে। স্যার ম্যাথ করার সময় শুধু এইটুকু লিখে দিলে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে সময় 9 মাস
1/12 বছর, 3 দিয়ে কাটলে 3/4 বছর। সুদের হার হচ্ছে 4%। তাহলে কি হচ্ছে, 9 মাস পরে সে 1000 টাকা তুলে নেয়, তাহলে 9 মাসে আমাদের লিখতে হবে যে মাসে 9 মাসের সুদ I1 ইকুয়াল টু কি আছে, পি মানে হচ্ছে 2500 টাকা ইন্টু টি মানে হচ্ছে 3/4 বছর। তা সেটা 3/4 4-এর নিচে লিখবো, বা ওখানে 3/4 উপরে লিখে দিতে পারতো, 4 4 ওখানে কেটে যেত, একই ব্যাপার এখানে 4 4 কেটে যাবে, 16 কেটে যাচ্ছে, মানে 3 25 কত হচ্ছে 75। তাহলে হলো, এবার কি বলেছে অঙ্কে, 9 মাস পরে 1000 টাকা তুলে নেন, বার্ষিক সরল সুদের হার 4% হলে বছরের শেষে মোট কত টাকা। তাহলে বছরের শেষে বলেছে 9 মাস হলো, তাহলে এখনো কি আছে আমার 3 মাস পরে রয়েছে। তাহলে এই যে 3 মাস পরে হবে, মানে 9 মাস পর, 9 মাস পর আসল কত হবে, 2500 টাকা ছিল, সেখান থেকে 1000 টাকা তুলে নিল, মানে হচ্ছে 1500 টাকা। এখানে এই ভুলটা করবে না কেউ, যে 2500 টাকা ছিল, তাহলে ইন্টারেস্ট 9 মাসে পেলে 75 টাকা, তাহলে 2575 বিয়োগ 1000 করবে না। কারণ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসল হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, মানে তুমি যত টাকা দিয়েছো, ইনভেস্ট করেছো, যখন তুলে নেবে তখন কি হয়েছে, সে ক্যাপিটাল থেকে ওটা মাইনাস দেবে, আর এদিকে ইন্টারেস্ট তোমার জমা হবে। তাহলে বাকি 3 মাস অর্থাৎ 3/12 বছর সমান 1/4 বছরের সুদ I2 ইকুয়াল টু কত হলো, তাহলে 1500 ইন্টু টি মানে হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে ইন্টারেস্ট 4/100। মানে এটা কি করছে বলতো, PTR/100, তো এটা যেহেতু ফ্র্যাকশনে 1/4 হচ্ছে, তো ওই দাগ দিয়ে ওটার নিচেই লিখে দেবে, যেমন 3/4 হলে 3/4 লিখলাম, 4 4 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে কত 15। তাহলে আনসার কি জানতে চেয়েছে, যে বছরের শেষে মোট কত টাকা সুদ পাবে। তাহলে এইদিকে হচ্ছে প্রথমবারে পেয়েছে 75 টাকা, দ্বিতীয়বারে পেলে 15 টাকা। তাহলে অতএব বছরের শেষে মোট 90 টাকা সুদ পাবে। কোনো টাকা সরল সুদের 12 বছরে 4 গুণ হলে কত বছরে 10 গুণ হবে। এই যে শর্টকাট বলেছিলাম, শর্টকাট ফর্মুলা আমাদের কি থাকে, B-1/A-1 ইন্টু টি, আছে কিনা, যে বি মানে হচ্ছে 10 গুণ বলেছে, তাহলে 10 বিয়োগ 1, বা এই 4 গুণ আছে মানে হচ্ছে 4 বিয়োগ 1, টি মানে হচ্ছে কত বছর বলেছে 12 বছর, তাহলে 3 4 12, 4 9 36 বছর হচ্ছে উত্তর। এটা হচ্ছে শর্টকাট মেথড। এই শর্টকাট মেথডটা তো করলে হবে না, ঠিক আছে, নাম্বার দেবে না, 1 নাম্বারও দেবে না, বরং কেটে নিতে পারে না। তাহলে কিভাবে করতে হবে, তাহলে সেই একই ব্যাপার, যে আমরা জানি 100 টাকার 1 বছরের সরল সুদ একটু সিরিয়াস হও, ঠিক আছে, যেটা বলছি সেটা একটু অনুসরণ করো, এই মাইকগুলো সব মনে রাখছো। এমন অনেকে থাকে আবার যে জয়েন হয়ে যায়, দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, পরে রেকর্ডিং দেখে নেবে, না হলে পিডিএফ দেখে নেবে, এরকম থাকে মেন্টালি। স্যার কাইন্ডলি আপনি একটু বন্ধ করে দিন স্যার, অসুবিধা হচ্ছে। তো দেখো যে আমরা জানি 100 টাকার 1 বছরের সরল সুদ 8 টাকা হলে টি টাকার
বছরের সরল সুদ হলো, তাহলে হচ্ছে কোনো টাকার সুদের হারে 12 বছরে, মানে সময় দেওয়া আছে, সময় টি সমান হচ্ছে 12 বছর, 4 গুণ হলে, এই কথাটার মানে কি, যে ধরি আসল পি সমান এক্স টাকা, 4 গুণ হলে মানে কি, যে সুদ আসল 4x টাকা হলে সুদ I ইকুয়াল টু 4x মাইনাস এক্স, মানে 3x। তাহলে প্রথমে আমাকে এই জায়গা থেকে আগে সুদের হারটাকে বের করতে হবে, তাহলে 1 থেকে পাই সুদ মানে হচ্ছে 3x ইকুয়াল টু পি মানে হচ্ছে x, টি মানে হচ্ছে 12 বছর ইন্টু আরটাই আমরা বের করব। তাহলে 12x আর ইকুয়াল টু 300x, তাহলে আর ইকুয়াল টু 300x বাই 12x, তাহলে আর ইকুয়াল টু এক্স কেটে আছে, 12 দুগুণে হচ্ছে 24, 5 বরং 60, আর ইকুয়াল টু হচ্ছে 25%, 25 পেলাম। এবারে বলছে যে কত বছরে সেটা 10 গুণ হবে, কত বছরে 10 গুণ হবে, তাহলে কি লিখবো, যে সুদ আসল 10 গুণ অর্থাৎ 10x টাকা হলে সুদ I ইকুয়াল টু 10x মাইনাস এক্স, মানে হচ্ছে 9x টাকা। তাহলে আবার 1 থেকে পাই 9x ইকুয়াল টু পি মানে হচ্ছে x ইন্টু, এবার আবার কি বের করতে হবে আমাকে, কত বছরে জিজ্ঞাসা করেছে, টি বের করতে হবে, তাহলে টি ইন্টু আর ইকুয়াল 25 পেয়ে গেছি, তাহলে 25tx ইকুয়াল টু 900, বা হিসেবের সুবিধার জন্য বুঝতে না পারলে ওটাকে গণিত আকারে লিখো, যে 100 ইন্টু 9x বা টি ইকুয়াল টু এক্সেস কেটে গেলে 4 9 হচ্ছে 36। তাই যে কিছু মানুষ থাকে না, যে দেখবে যে কাউকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় সরাসরি উত্তর দেয় না, মানে এই এই তাই ঘুরে ঘুরিয়ে বলবে, তো সেরকম যে ডেসক্রিপটিভ ম্যাথ এটাই, যে এটা কত সহজে মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, বি মাইনাস ওয়ান বা এ মাইনাস ওয়ান ইন্টু টি, ডেসক্রিপটিভ হলে তোমাকে এরকম করে করতে হবে। নেক্সট অঙ্ক, এটা অনেকটা বড় অঙ্ক, ঠিক আছে, দেওয়ার সম্ভাবনা খুবই কম, এই অঙ্কটা দেওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও বা পরীক্ষায় দেয় তাহলে খুব বেশি এত বড় করে লিখে করা যাবে না, ঠিক আছে, সময় থাকবে না, তো আমি করে দিচ্ছি, দেখো, মানে যত